আমরা গত ক্লাসে আমরা সেকেন্ড দোলক পর্যন্ত শেষ করে আসছিলাম। সেকেন্ড দোলক কাকে বলে? হ্যাঁ বলো। স্যার যে হোমওয়ার্কের 6 এর ঘরটা কি করে করতাম? কোনটা একটু বলো। স্যার 6 এর ঘ যেটা, ওই যে স্প্রিং কে কেটে অর্ধেক করলে স্প্রিং ধ্রুবকের মান বাড়বে না কমবে সেটা। ঠিকই তো আছে, স্প্রিং ধ্রুবক তুমি করলো না, 2 গুণ হবে। তোমরা করছো না? যাই না বলতেছো না? জি স্যার। হ্যাঁ, তোমাদের বলছো দুজনে। স্প্রিং ধ্রুবকের মান আচ্ছা স্যার, ঠিক আছে। বুঝছো তো? এটা যেটা বলছিলাম লাস্ট ক্লাসে আমরা সেকেন্ড দোলক আলোচনা করছিলাম। সেকেন্ড দোলক কাকে বলে? যে দোলকের দোলনকাল 2 সেকেন্ড তাকে সেকেন্ড দোলক। আমরা গত ক্লাসে সেকেন্ড দোলকের কার্যকর দৈর্ঘ্যের ইকুয়েশন দেখছিলাম একটা। তো আজকে আমরা যেটা করব, সেকেন্ড দোলকের সাহায্যে আমাদের কিছু অঙ্ক আসে পরীক্ষায়, যে একটা সেকেন্ড দোলককে যদি পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয় অথবা পৃথিবীর পৃষ্ঠ হতে ভিতরের দিকে নিয়ে যাওয়া হয়, তবে সেকেন্ড দোলকটি দিনে কিছু পরিমাণ সময় হারায়। সময় হারায় মানে কি জিনিসটা? এই জিনিসটা একটু কনফিউশন পড়ে, সময় হারায় আবার কিভাবে? বিষয়টা হচ্ছে, তুমি দেখো, যেহেতু তুমি ভূপৃষ্ঠ থেকে পাহাড় উচ্চতায় যাবে, এই উচ্চতায় কোনো পাহাড়ে যাবে, সেখানে কিন্তু তোমার জি এর মান কিন্তু কম। সেখানে যেহেতু জি এর মান কম, তাহলে যেটা আমরা সূত্র কি জানি, t = 2 পাই √l/g। যেহেতু জি এর মান কম, তার মানে সেখানে কিন্তু দোলনকাল বেশি। যেহেতু ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় কোনো পাহাড়ের যে কোনো বিন্দুতে যেহেতু জি এর মান কম, বা ভূপৃষ্ঠ থেকে h গভীরে যেহেতু জি এর মান কম, অতএব সেখানে কিন্তু দোলনকাল বেড়ে যাবে। দোলনকাল বেড়ে যাওয়া মানে কিন্তু আমরা সবাই জানি এখন যে ওই দোলকটা বা ঘড়ি স্লো হয়ে যাবে। ঘড়ি স্লো হয়ে যাবে। দোলক ঘড়ি স্লো হয়ে যাবে। তাহলে ঘড়ি যদি স্লো হয়ে যায়, তার মানে ওই ঘড়িটা আস্তে আস্তে চলবে। এটা তো পুরো বাংলা কথা না। এখন আমরা যে দোলকটা নিয়ে বা যে ঘড়িটা নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে একটি স্পেশাল টাইপ অফ পেন্ডুলাম, যেটাকে বলা হয় সেকেন্ড দোলক। যে দোলকটা 2 সেকেন্ডে একটি পূর্ণ দোলন দেয়। 2 সেকেন্ডে একটি পূর্ণ দোলন দেয়। আচ্ছা, 2 সেকেন্ডে যদি দোলকটি একটি পূর্ণ দোলন দেয়, তাহলে ওই দোলকটা একদিনে সে কতটি দোলন দিবে? একদিনে কি বলতে পারবে? ৮৪,৪০০ সেকেন্ড। ৮৬,৪০০ সেকেন্ড। কত? ৮৬,৪০০ সেকেন্ড। তারপরে সে একদিনে এতটা পূর্ণ দোলন দিবে। আচ্ছা, মানে আমাদের হিসাবটা আমরা করব এইভাবে, আমরা হিসাব করব হচ্ছে অর্ধ দোলন দিয়ে। অর্থাৎ আমরা প্রথমে ধরব যে যেহেতু একদিন বা ওয়ান ডে তে হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। যেহেতু একদিন হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড, তার মানে একটা সেকেন্ড দোলক যদি ঠিক সময় দেয়, মানে তার মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, ধরো সে পৃথিবীতে আছে, তার মানে একদিনে সে ৮৬,৪০০টি অর্ধ দোলন দিবে। খেয়াল করো কথাটা আমার। একটা সেকেন্ড দোলক যে পৃথিবীতে আছে, যেহেতু তার 2 সেকেন্ডে সে একটি পূর্ণ দোলন দেয়, তার মানে ৮৬,৪০০ সেকেন্ডে সে ৮৬,৪০০ সেকেন্ডে সে ৮৬,৪০০টি অর্ধ দোলন দিবে। তার মানে পৃথিবীতে যদি আমি হিসাব করি, একটা সেকেন্ড দোলক ৮৬,৪০০টি অর্ধ দোলন দিতে সময় নেয় ৮৬,৪০০ সেকেন্ড। যদি একটা সেকেন্ড দোলক যেটা পৃথিবীতে আছে, সে ৮৬,৪০০টি অর্ধ দোলন দিতে সময় নেয় ৮৬,৪০০ সেকেন্ড। এখন খেয়াল করো, যদি দোলকটি সময় হারায়,
মানে সময় হারায় বলতে যদি দোলকটি স্লো হয়ে যায়, যদি দোলকটি স্লো হয়ে যায় তার মানে ৮৬,৪০০ সেকেন্ডে সে নিশ্চয়ই ৮৬,৪০০টি অর্ধদোলন দিতে পারবে না। সে ৮৬,৪০০ সেকেন্ডে অবশ্যই ৮৬,৪০০টির চেয়ে কম অর্ধদোলন দিবে। যদি একটা ঘড়ি স্লো হয়ে যায়, স্লো হয়ে যাওয়া মানে কি তার দোলনকাল বেড়ে গেছে, অর্থাৎ যেখানে সে আগে ১ সেকেন্ডে একটা অর্ধদোলন দিত, এখন দেখা যাবে সে একটা অর্ধদোলন দিতে তার বেশি সময় নেবে, অর্থাৎ সে প্রতি সেকেন্ডে এখন আর একটা করে অর্ধদোলন দিতে পারবে না। তার মানে তার ৮৬,৪০০ সেকেন্ডে সে কখনোই ৮৬,৪০০টি অর্ধদোলন দিতে পারবে না। তার মানে এর চেয়ে সে কম সময় দিবে। আবার যদি কখনো ঘড়িটা ফাস্ট হয়ে যায়, যদি কখনো ঘড়িটা ফাস্ট হয়ে যায়, এনি হাউ ধরো ঘড়িটা ফাস্ট হয়ে গেল, যদি ঘড়িটা ফাস্ট হয়ে গেল তখন কিন্তু সে আবার ৮৬,৪০০ সেকেন্ডে এর চেয়ে বেশি অর্ধদোলন দিবে, এর চেয়ে বেশি অর্ধদোলন দিবে। কিন্তু সে অর্ধদোলন যত বেশি দেখ না কেন বা যতই কম দেখ না কেন, সে কিন্তু একদিনে তার সময় কিন্তু এতটুকুই লাগবে। যেহেতু আমাদের একদিন হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড, সে অর্ধদোলন যতটাই বেশি দেখ না কেন বা যতটাই কম দেখ না কেন, তার জন্য কিন্তু সে সময় নিবে এতটাই, অর্থাৎ ৮৬,৪০০ সেকেন্ড। কথা এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে কি? কথা এই পর্যন্ত ক্লিয়ার বোঝা গেছে কিনা বলো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার হিসাবটা করি যে পরিবর্তিত অবস্থায় ওই দোলক ঘড়িটার দোলনকাল কত আসে আসলে পরিবর্তিত অবস্থায়। তাই এটাকে বলা হয় ত্রুটিযুক্ত সেকেন্ড দোলকের দোলনকাল। ত্রুটিযুক্ত বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে যে কোনো কারণে সেকেন্ড দোলকটা তোমার ফাস্ট অথবা স্লো হয়ে গেছে, কোনো কারণে, কোনো একটা কারণে। ধরি বা মনে করি সেকেন্ড দোলকটি দিনে মানে একদিনে n সেকেন্ড সময় হারায় বা লাভ করে। ধরি সেকেন্ড দোলকটি দিনে n সেকেন্ড সময় হারায় বা লাভ করে। তাহলে সুতরাং ৮৬,৪০০ প্লাস মাইনাস n টি অর্ধ দোলন দিতে সময় নেয় ৮৬,৪০০ সেকেন্ড। প্লাস মাইনাস কেন দিলাম আগে বলছি, যদি সেকেন্ড দোলকটা সময় হারায় তবে ৮৬,৪০০ মাইনাস n। যদি সেকেন্ড দোলকটি সময় লাভ করে মানে হচ্ছে সেকেন্ড দোলকটি ফাস্ট হয়ে গেছে, আর এই ক্ষেত্রে সেকেন্ড দোলকটি স্লো হয়ে গেছে। হারায় মানে সেকেন্ড দোলকটা স্লো। আসসালামু আলাইকুম বাবু। এই তো হ্যাঁ, এই যে রাব্বির কাছে দিয়ে দিলাম। এই আপনার কি করলাম, সরি বিকাশ করলাম। ওকে, তাহলে কি বললাম, যদি সেকেন্ড দোলকটি সময় হারায় অর্থাৎ সেকেন্ড দোলক যদি স্লো হয়ে যায় তবে সে ৮৬,৪০০ মাইনাস n টি অর্ধদোলন দিতে সময় নেবে ৮৬,৪০০ সেকেন্ড। আচ্ছা, আর যদি সেকেন্ড দোলকটি ফাস্ট হয়ে যায় তবে ৮৬,৪০০ প্লাস n টি অর্ধদোলন দিতে সময় নেবে ৮৬,৪০০ সেকেন্ড। ঘড়ি ফাস্ট হয়ে গেলে দোলন সংখ্যা বেড়ে যাবে, ঘড়ি স্লো হয়ে গেলে দোলন সংখ্যা কমে যাবে।
আমার টার্গেট ছিল দোলনকাল বের করা। আচ্ছা, তো সুতরাং দোলনকালের সংজ্ঞা আবার বলি, দোলনকালের সংজ্ঞা কিন্তু একটি অর্ধ দোলন দিতে যে সময় লাগে সেটা হচ্ছে দোলনকাল। একটি অর্ধ দোলন দিতে সময় নেয় ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস মাইনাস n সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা যেহেতু সেকেন্ড দোলকে দোলনকাল বের করতেছি, কিন্তু আমরা কিন্তু হিসাবটা কি করছি অর্ধ দোলনের জন্য করছি। তাহলে একটা অর্ধ দোলন দিতে সময় লাগে এত সেকেন্ড। তার মানে আমরা জানি দুইটা অর্ধ দোলনে কি হবে একটা পূর্ণ দোলন। কারণ দোলনকাল তো আসলে কি একটি পূর্ণ দোলন দিতে যে সময় লাগে তাকে তো দোলনকাল বলা যায়। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, সুতরাং দুইটি অর্ধ দোলন দিতে সময় নেয় ৮৬,৪০০ ইনটু 2 ডিভাইডেড বাই ৮৬,৪০০ প্লাস মাইনাস n। এটাই হচ্ছে তোমার ওই পরিবর্তিত স্থানে বা যেটাকে বলি আমরা ত্রুটিযুক্ত সেকেন্ড দোলকের দোলনকালের ইকুয়েশন। 86400 ইনটু 2 ডিভাইডেড বাই 86400 প্লাস মাইনাস n সেকেন্ড। উঠায় পর্যন্ত কার কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কার কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে বলো। কার কোনো প্রশ্ন আছে? সহজ জিনিস একদম। এখানে আমি কিছু জিনিস বলবো যেগুলো তোমরা পরীক্ষায় একটু মানে ভুল করে ফেলো, বা অনেক সময় দেখা যায় অনেকে অনেকভাবে সূত্র মুখস্থ করো। অত সূত্র মুখস্থ করা দরকার নেই, তুমি জাস্ট একটু সিস্টেম কইরা অঙ্কটাকে ফেলবা, সব অঙ্কই তোমার এই একটা সূত্রেই কাজ হয়ে যাবে। আমাদের পরীক্ষায় আমাদের প্যাচটা কোন জায়গায় লাগে বলি আমি। পরীক্ষায় আমরা ভুল করি, আমরা সূত্র শিখি ঠিকই, সূত্র এটা মুখস্থ করি আমরা অনেকে যারা না বুঝে মুখস্থ করি, কিন্তু আমরা পরীক্ষায় যখন প্রশ্নটা ঘুরে দেয় তখন আমরা জিনিসটা ধরতে পারি। ঘুরে কিভাবে দেয়, এই এনটা খেয়াল করো, বারবার বলছি এনটা কি সেকেন্ড দোলকটি দিনে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইটা কিন্তু মিস করা যাবে না। এই ওয়ার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দিনের মানে 24 ঘন্টা, এটা সবাই বুঝি আমরা। এখন পরীক্ষায় তোমাকে দিনের জায়গায় পরীক্ষায় দিয়ে দেবে যে ধরো সেকেন্ড দোলকটি 1 ঘন্টায় কি বললো, সেকেন্ড দোলকটি 1 ঘন্টায় n সেকেন্ড সময় হারায়। এখন তুমি যদি দোলনকাল বের করতে যাও, ওই 1 ঘন্টায় যেটুকু সময় হারাচ্ছে ওইটাকে যদি তুমি এখানে বসায় দাও তাহলে কিন্তু তোমার অঙ্ক শেষ। কারণ তোমার হিসেবটা কি বলছে, দিনে n সেকেন্ড সময় হারাচ্ছে, কিন্তু তারা কি বললো প্রশ্নে যে 1 ঘন্টায় ধরো 1 ঘন্টায় ধরো 0.5 সেকেন্ড সময় হারাচ্ছে। 1 ঘন্টায় ধরলাম আমি সে 1 ঘন্টায় এত সেকেন্ড হারাচ্ছে, তাহলে তোমাকে হিসাবটা করে নিতে হবে 24 ঘন্টার জন্য। তোমাকে হিসেবটা করে নিতে হবে 24 ঘন্টার জন্য। অর্থাৎ তোমাকে প্রশ্নে দিচ্ছে 1 ঘন্টায় এত সেকেন্ড সময় হারায়, 24 ঘন্টায় কত, শেষ অঙ্ক। তোমাকে আগে 1 ঘন্টায় দেওয়া থাকবে পরীক্ষায়, যদি তোমাকে 24 ঘন্টায় হিসেব করে যে এনটা বের হবে, সেই এন এর মানটা এখানে বসায় দিলেই তোমার দোলনকালটা বের হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এন সেকেন্ডটাকে আসলে কি বুঝাইছে। ঠিক আছে, তাহলে বুঝলাম। এবার এখান থেকে আমাদের কি কি বের করতে বলে পরীক্ষায়। আমাদের পরীক্ষা অনেক সময় এখান থেকে সাধারণত অনেক সময় দেখা যায় এন এর মানও বের করতে বলে, ওগুলো হিসাব করতে একটু প্যাচ লাগাই দিই আমরা। আগে সূত্রগুলো একটু আলাদা করে লিখি আমরা।
আমাদের সূত্রগুলি আলাদা করে লিখি যে সুতরাং সেকেন্ড দোলকটি দিনে n সেকেন্ড সময় হারালে সেকেন্ড দোলকটি দিনে n সেকেন্ড সময় হারালে যদি n সেকেন্ড সময় হারায় তবে আমাদের দোলনকালের ইকুয়েশনটা কি আমি আলাদা করে লিখতেছি আবার 86400 into 2 divided by 86400 minus n এখান থেকে তোমাকে পরীক্ষা যদি স্মল n বের করতে বলে অর্থাৎ তোমাকে দোলনকাল দেওয়া থাকতে পারে বলতে পারে কত সেকেন্ড সময় হারাচ্ছে সে দিনে কত সেকেন্ড সময় হারাচ্ছে এই টাইপের যদি প্রশ্ন করে তোমাকে তাহলে জাস্ট তুমি আড়াআড়ি গুণ করবা এটা তোমরা পারবা তোমাকে আমি একটা দেখাই দিই এটি একবার তোমাকে পরীক্ষা দিয়ে দেবে আপনি গোবিন্দ বাড়ির কাজ দেয় নাই গোবিন্দ মনে আজকে নাই ক্লাস এটা হচ্ছে তোমার সূত্রটা এখানেও তোমাকে পরীক্ষা কি করতে পারে বলতে পারে যে তুমি তো n বের করলা এইটা কিন্তু একদিনে অর্থাৎ 24 ঘন্টায় দোলকটা এত সেকেন্ড সময় হারাচ্ছে এটা হচ্ছে একদিনের জন্য এখন তোমার প্রশ্ন করলো যে আমাকে 2 ঘন্টার জন্য বলেন আমাকে 2 ঘন্টার জন্য বলেন কত সময় হারাচ্ছে তাহলে এটা হারাচ্ছে কত 24 ঘন্টার জন্য এত সেকেন্ড হারাচ্ছে আর 2 ঘন্টার জন্য কত বা 3 ঘন্টার জন্য কত তাহলে তুমি এইভাবে বের করে নিতে হবে এটা কিন্তু বারবার বলতাছি দিনে এই জিনিসটা কিন্তু সবসময় মনে রাখবা আমাদের হিসাবটা করছি আমরা দিনে পরীক্ষা তোমাকে যদি কোনো অন্য কিছু কনভার্ট করে দেয় তোমাকে সূত্রটা চেঞ্জ করে নিতে হবে আলাদা করে মুখস্থ করা দরকার নেই সূত্র চেঞ্জ করে নিতে হবে তাহলে একই ভাবে লিখতে পারো যে যদি n সেকেন্ড সময় লাভ করে n সেকেন্ড সময় লাভ করে মানে ঘড়ি ফাস্ট হয়ে গেছে n সেকেন্ড সময় লাভ করে তবে তোমার দোলনকাল t হবে 86400 into 2 divided by 8640 plus n এবং এখানে তোমার n এর সূত্রটা আসবে n into 86400 into 2 divided by t minus 86400 কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো তোরা যদি কোনো কোশ্চেন থাকে দেখো ওই কি কিনবে কোনো সমস্যা হবে হ্যাঁ মানে যদি সব সূত্র ইউজ না করে মানে স্যার যে চ্যাপ্টারে যেভাবে করছিলাম যে ঐকিক নামে মিলাই দিই যদি তাহলে হবে একটু বলো রিসার্চ কথা বুঝি না মানে স্যার বললাম কি যদি এই সূত্রগুলো ব্যবহার না করে মানে স্যার যে এই চ্যাপ্টারে যেভাবে করলাম না যে ঐকিক নামে বের করতে সময়টা ওইভাবে করলে হবে পরীক্ষা তুমি কিভাবে করবা সেটা তোমার ইচ্ছা নিয়ম ঠিক থাকলে চলবে কোনো সমস্যা পরীক্ষা তোমার নিয়ম ঠিক থাকলে হবে কোনো প্রবলেম নেই ওকে আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড দোলকের কাহিনী শেষ হলো আমাদের আচ্ছা
আচ্ছা, এরপর ম্যাথ খেয়াল করো একটু। সবার সামনে কি একটু বই আছে? সবার সামনে যদি বই থাকে, লেকচার বইয়ের 24 নাম্বার কোশ্চেনটা, লেকচার বইয়ের 24 নাম্বার কোশ্চেন, 525 পৃষ্ঠা, অথবা যাদের হাতে অন্য কোনো বই আছে তারা দেখতে পারো হচ্ছে যশোর বোর্ড 2015, যশোর বোর্ড 2015। যশোর বোর্ড 2015, লেকচার বই 24 নাম্বার অথবা যশোর বোর্ড 2015 কোশ্চেনটা। বলছে মতিন একদিন একটি সেকেন্ড দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গেলে সঠিক সময় দেয়। কিন্তু পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সে লক্ষ্য করলো যে দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। এই যে এই কোশ্চেনের কথা বলছিলাম আমি, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে লক্ষ্য করলো দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারাচ্ছে। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। তাহলে বলছে পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করো, পাহাড়ের চূড়ায় সরল দোলকের দোলনকাল নির্ণয় করো। তো দেখো এখানে তোমার প্রথমে মনে হতে পারে যে স্যার আমি তো সরল দোলকের দোলনকাল বের করার একটা ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে 2π√L/g, আমি এটা দিয়ে করতে পারি কিনা। এই প্রশ্নে তুমি এটা দিয়ে করতে পারবা না। কেন পারবা না? প্রবলেম হচ্ছে ডাটা নাই। একটা ডাটা হচ্ছে এখানে কার্যকর দৈর্ঘ্য দেওয়া নাই, দ্বিতীয়ত হচ্ছে পাহাড়ের উচ্চতা জি দেওয়া নাই, বা ইভেন পাহাড়ের উচ্চতাও দেওয়া নাই। যদি পাহাড়ের উচ্চতা দেওয়া থাকতো চাইলে আমরা সিস্টেম করে বের করতে পারতাম। আচ্ছা, যেহেতু পাহাড়ের উচ্চতা দেওয়া নেই, পাহাড়ের জি এর মান দেওয়া নেই, তাই তোমাকে ইনফরমেশন ইউজ করতে হবে। ওরা যেটা দিছে যে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে সে লক্ষ্য করলো দোলকটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারাচ্ছে, ঘন্টায় 30 সেকেন্ড সময়। তার মানে প্রশ্ন অনুযায়ী 1 ঘন্টায় সে 30 সেকেন্ড সময় হারায়, 1 ঘন্টায়। আমার হিসাব কিন্তু 24 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, তাহলে 24 ঘন্টায় কত সেকেন্ড সময় হারায় সেটা আমাকে বের করে নিতে হবে। তাহলে 1 ঘন্টায় ওই নিয়মই দেখাই আমি, 1 ঘন্টায় সময় হারায় 30 সেকেন্ড। সুতরাং 24 ঘন্টায় সময় হারায় 30 ইনটু 24 সেকেন্ড। কত আসে দেখো? 720 সেকেন্ড। 720 সেকেন্ড। এখন এটা কিন্তু তোমার এর এর মান চলে আসছে 720 সেকেন্ড। তো যেহেতু সময় হারাচ্ছে, তাহলে আমাদের দোলনকালের সূত্র কি হবে বলতো? সময় যেহেতু হারাচ্ছে এর মাইনাস হবে, মাইনাস হবে। নাও কত আসে দেখো? কত আসে চেক করো তো। 2.0168। 2.0168। আর এই চ্যাপ্টারের অঙ্কে, আগেও বলছি আবারও বলতাছি, এই চ্যাপ্টার অঙ্কে অবশ্যই দশমিকের পর মিনিমাম 3 থেকে 4 ঘর নিবা। কারণ এই উত্তরটাই ধরো পরীক্ষায় ডাটা চেঞ্জ করার কারণে হয়তো উত্তরটা এমন আসলো 2.0001। এখন তুমি যদি শুধু 2 দাও তবে কিন্তু উত্তর ভুল, কারণ নিশ্চয়ই পাহাড়ের চূড়ায় 2 সেকেন্ড হবে না, তার দোলনকাল কিন্তু বেড়ে যাবে, কারণ ঘড়ি স্লো। অবশ্যই 2.00, যত পর্যন্ত তুমি মানটা না পাচ্ছ, মানে বেশি মানটা, অবশ্যই মানটা লিখতে হবে। এজন্য দশমিকের পর at least 3 থেকে 4 ঘর নিবা, নইলে কিন্তু উত্তর অনেক ডিফার হয়, যেটা আমরা আগের অঙ্ক দেখছি এই চ্যাপ্টারে।
স্যার নয়তো পরীক্ষায় কি এক্সামে কেটে দিবে ম্যাথ? হ্যাঁ অবশ্যই, কেন কাটবে না, কেন বলো, তুমি বলো। ইভা দেখো যদি 2 সেকেন্ড আসতো, যদি ধরো উত্তরটা এরকম 2.0000 পঞ্চম ঘরে যে 1 পাইছো, এখন তুমি যদি 2 লেখো তাহলে উত্তরটা কি কারেক্ট হবে? না স্যার। অবশ্যই না, তাহলে ভুল হয়ে যাবে। এবং এই ভুলের কারণে অন্য একটা আরেকটা ঘর নাম্বারও তোমার ভুল হইতে পারে। কারণ ধরো তোমাকে ডোনকাল দিয়ে কি বের করতে বলতে পারে, পার উচ্চতাটা বের করো, তখন তুমি ভুল করে ফেলবা, তোমার পার উচ্চতা কত আসবে জানো? 0 চলে আসবে। এখনই দেখবা ঘর নাম্বারটা বলছে যে পাহাড় উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা। তো উঠাও, এটা হচ্ছে আমার গ নাম্বারটার উত্তর। তাহলে ঘ নম্বরে বলছে যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে আমরা পাহাড়ের উচ্চতায় যদি দোলনকাল দেওয়া থাকে, তবে আমাদের দোলনকাল যদি দেওয়া থাকে, তবে পাহাড়ের উচ্চতা বের করার আমরা একটা ফর্মুলা শিখছিলাম। পাহাড়ের উচ্চতা বের করার আমাদের যে ফর্মুলাটা ছিল, সেটা ছিল, যারা আমরা ক্লাস করছি আগে, h is equal to r into th, যেটা আমরা তখন t2 ধরছিলাম, te minus 1, th by te minus 1। th কি ছিল? th হচ্ছে পাহাড়ের উচ্চতায় দোলনকাল। যখন আমরা ডেরিভেশন করছিলাম সূত্রটা, তখন এটাকে t2 ধরছিলাম, এটাকে t1 ধরছিলাম। পরীক্ষায় যদি আমি একটা বলে দিই কথা, যদিও আসলে এটা মনে রাখা উচিত না যে বলাটা আমার, যদি কোনো কারণে সূত্র ভুলে যাও যে 1 আগে না পরে, এটা অবশ্য মনে রাখবা যে th by te, এটা মনে রাখলেই তুমি যদি অঙ্ক ভুল করেও 1 মাইনাস th by te দাও, তো উত্তর নেগেটিভ আসবে। কারণ এই th by te এর মানটা একের চেয়ে বড়। তুমি যদি ভুল করে ধরো বাইচার সূত্র ভুলে গেলে, বা শুধু দুইটা, একটা পাহাড়ের উচ্চতায়, একটা খনির গভীরতায়, শুধু দুটো একটু ভিন্ন ভিন্ন, মানে উল্টা বিপরীত। যদি পরীক্ষায় ভুলে যাও, ভুল করে যদি 1 মাইনাস th by t দাও, তবে দেখবো উত্তর মাইনাস চলে আসবে। তখন তোমাকে ঠিক করে নিতে হবে। আবার কেউ মডুলাস দিয়ে পাহাড় উচ্চতা বলা রেখো না, মডুলাস দিয়ে কিন্তু হবে না এইসব জায়গায়, তোমাকে সূত্র ঠিক করে অঙ্ক করতে হবে। আচ্ছা, তাহলে পাহাড় উচ্চতা বের করে ফেলো। ঘ নাম্বারটা, পাহাড় উচ্চতা বের করা সম্ভব কিনা। পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10 টু দি পাওয়ার 6, th এর মান বসাও। th এর মানটা কত দেওয়া আছে আমাদের? বেরিয়েছে কত? 2.0168, 2.0168, এই মানটা বসায় দাও th এর জায়গায়। 2.0168, আর পৃথিবীর দোলনকাল 2 minus 1 কত আসে দেখো? স্যার 5.378 into 10 to the power 4। 5.378 into 10 to the power 4 মিটার। এগুলোর উত্তর ডিফার করতে পারে, কারণ এক একজন এক একভাবে অঙ্ক করে। যেমন চাইলে এই অঙ্কটা আমি আবার কি করতে পারতাম, অভিকর্ষ ত্বরণ দিয়েও চাইলে করতে পারতাম। যদি অভিকর্ষ ত্বরণ এখানে দেওয়া নাই, দেওয়া থাকলে বা অভিকর্ষ ত্বরণের সম্পর্ক দিয়েও এই অঙ্কটা করা যায়, অনেক বের করে বের করা যায়। এজন্য উত্তর সামান্য ডিফার হইতে পারে, টেনশন করার কিছু নাই। তোমার যেহেতু সূত্র একটা তুমি ইউজ করছো, তোমার যে উত্তরটা ওইটাই কারেক্ট। হয়তো কোনো কোনো জায়গায় আসতে পারে 6 পয়েন্ট সামথিং, আসতে পারে। একদম ছোট্ট অঙ্কগুলো বুঝতে পারলে চ্যাপ্টার অঙ্ক একদম সহজ। এরপর হচ্ছে আরেকটা অঙ্ক যেটা আমরা পরীক্ষায় প্রায় ভুল করি, সেটা হচ্ছে যাদের লেকচার বই আছে আমাদের 513 পৃষ্ঠা বা অন্য বই থাকলেও হবে, প্রশ্ন উঠায় নাও তোমরা। সবার বইতে মোটামুটি কোশ্চেনটা আছে। এর एग्जांपल কত নাম্বার? 513 পৃষ্ঠা হচ্ছে 8.9। एग्जांपल উদাহরণে যাও, বই উদাহরণে যাও, আমি কোশ্চেনটা লেখা দেই। কোশ্চেনটা হচ্ছে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হলো। ওই দোলকটি দিনে কত সেকেন্ড স্লো চলবে? দিনে কত সেকেন্ড
স্লো চলবে। একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হলো, যেহেতু কার্যকর দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে তাহলে অবশ্যই দোলনকাল বেড়ে যাবে। দোলনকাল বেড়ে যাওয়া মানে ঘড়িটা স্লো হয়ে যাওয়া। এখানে কিন্তু দোলকটার অবস্থান বা স্থান কোনো চেঞ্জ করে না, অর্থাৎ দোলকটা পৃথিবীতে আছে, এটা বোঝা যাচ্ছে। দোলকটা যদি অবস্থানে কোনো পরিবর্তন না করে তবে কিন্তু আমরা যেহেতু জানি যে দোলকের দোলনকালের সাথে কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। হ্যালো, হ্যাঁ জি বলুন। হ্যাঁ, আপনি কখন আসবেন? হ্যাঁ, আমি তো একটু অনলাইন ক্লাসে আছি, আপনি যদি 15 মিনিট পর আসেন তাহলে সুবিধা হবে। ওই আপনার উকিলপাড়ার অপোজিটে যে দিগবর বাজার আছে, দিগবর বাজারের ভিতরে আসলেই চলবে। একটু ভিতরে একদম সামনেই আপনার হচ্ছে দয়াময় দোকান আছে একটা, দয়াময় দোকানের সামনে আসলে ফোন দিলে চলবে আমাকে। হ্যাঁ সরি, না না এত দূরে যাওয়ার দরকার নাই আপনার, আপনি দিগবর বাজারের মোড়ে এসে ফোন দিয়ে আমার, তাহলে চলবে। তাহলে যেহেতু দোলনকালের সাথে কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, তাহলে টি প্রপোর্শনাল রুট ওভার যেহেতু এল, তাহলে আমরা বলতে পারি যেহেতু এখানে অভিকর্ষ ত্বরণের কোনো কথা বলে নাই, তার মানে T2 বাই T1 হবে রুট ওভার L2 ডিভাইডেড বাই L1। T2 বাই T1 ইজ ইকুয়াল টু রুট ওভার L2 বাই L1। এই সম্পর্ক দিয়ে আমরা বের করে ফেলবো। এখন আমাদের কার্যকর দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হলো, তাহলে 1% বৃদ্ধি করছে, অর্থাৎ কার্যকর দৈর্ঘ্য পূর্বে যা ছিল, পূর্বে বলতে প্রথমে মানে আদিতে কার্যকর দৈর্ঘ্য মনে করি L, তাহলে 1% বৃদ্ধি করছে, তার মানে L2 হবে L প্লাস L এর 1%, আর L এর 1% মানে হচ্ছে L divided by 100, অর্থাৎ 101 divided by 100 into L। তাহলে এটা হচ্ছে তোমার L2 এর মান, আর L1 এর মান কত? L। আর যেহেতু একটা সেকেন্ড দোলক বলছে, তার মানে আদিতে দোলনকাল ছিল 2 সেকেন্ড, তোমাকে বের করতে হবে T2 এর মান, তার মানে T1 হচ্ছে এখানে 2 সেকেন্ড, T2 এর মান কত? বাস বসাও, অঙ্ক মান বসাও তোমরা। T1 L2 এর মান হচ্ছে 101 100, T1 এর মান 2 সেকেন্ড, বসায় দাও, তো কত আসে? L কাটা যাবে, কত আসে দেখো মানটা। প্রথমে দোলনকাল বের করব আমরা, উত্তরটা বলবা কত আসে। কত আসে? 2.01 সেকেন্ড। করার কিছু নাই, না স্যার আর কিছু আসে নাই। 2.01 সেকেন্ড। তার মানে কি দোলনকাল কিন্তু বেড়ে গেছে, তাহলে দোলনকাল বেড়ে যাওয়া মানে অবশ্যই ঘড়ি স্লো। তাহলে বলছে কত সেকেন্ড স্লো, কত সেকেন্ড, অর্থাৎ n এর মান বের করতে বলছে, n এর মান। তো n এর মান বের করার জন্য আমরা কিন্তু সূত্র শিখছি, তাহলে n এর মান বের করার জন্য আমাদের সূত্র কি ছিল? যখন স্লো হয়ে যায় 86400 মাইনাস 86400 ইনটু 2 ডিভাইডেড বাই দোলনকাল। দোলনকাল কত পাইছি আমরা? 2.01। না কত আসে দেখো, কত আসে দেখো।
429.85। আরেকটু বলো, শারমিন, বুঝলাম না। 429.85। 8.5, 429.85। আমাদের বইতে মেবি উত্তর দেওয়া 430। যাই হোক, আমরা যেটা আসছে সেটাই 3 নম্বর পরীক্ষা। কার কোনো কনফিউশন থাকলে বলতে পারো, সহজ অঙ্ক কিন্তু একদম। চ্যাপ্টারে এই পার্ট থেকে কিন্তু আমাদের বেশি কোশ্চেন আসে, সুতরাং টেনশন করার কিছু নাই এত। স্যার বলো। স্যার সময় বৃদ্ধি পেলে কি এখানে প্লাস চিহ্ন হতো? সময় বৃদ্ধি পাইলে, সময় বৃদ্ধি মানে মানে সময় হারায়, সময় লাভ করলে। সময় লাভ করলে প্লাস চিহ্ন না, সময় লাভ করলে এটা সামনে আসতো, ওইটা পরে যেত। দেখো প্রথমে পড়াইছি আমি, এর দুইটা সূত্র দেখাইছিলাম। যদি সময় লাভ করতো মানে বডি যদি ফার্স্ট হইতো, এই কোশ্চেনের সামনে হইতো x6400 মাইনাস ওইটা মাইনাস করে হইতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যাও চট্টগ্রাম বোর্ড 19। চট্টগ্রাম বোর্ড 19 যাদের লেকচার বই আছে তারা দেখতে পারো হচ্ছে 12 নাম্বার কোশ্চেনটা। আমাদের নেক্সট দিনে আরেকটা থিওরি থাকবে, তারপর চ্যাপ্টার শেষ। আর থিওরি বলতে হচ্ছে আমাদের টানেলের থিওরিটা। টানেলটা বলছিলাম যে আমরা অষ্টম অধ্যায় পড়াবো, টানেল থিওরিটা আমরা নেক্সট দিন পড়াবো, ম্যাথ সলভ করব। আজকে বাড়ি কাজ থাকবে, আশা করি এই শুক্রবারে মেবি একটা एग्जाम থাকবে অনলাইনে। আচ্ছা, কোন স্থানে একটি সরল দোলকের দোলনকাল 1.8 সেকেন্ড। এটা লেকচার বই 12 নাম্বার, যাদের অন্য বই তারা দেখতে পারো হচ্ছে চট্টগ্রাম বোর্ড 19। চট্টগ্রাম 19। কোন স্থানে একটি সরল দোলকের দোলনকাল 1.8 সেকেন্ড। উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণ 9.8, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। এরপর দোলকটিকে 712 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। কোন স্থানে একটা দোলনকাল দেওয়া আছে, তারপরে এটা হচ্ছে সরল দোলকের রিয়েল দোলনকাল 1.8 সেকেন্ড। আর উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণ মানে ও যেখানে আছে সেটা পৃথিবীতে আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু সরল দোলক। স্যার এটা কোন বোর্ড? এটা হচ্ছে চট্টগ্রাম 19 লেকচার বই 12 নম্বর কোশ্চেনটা। আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। এরপর দোলকটিকে 712 কিলোমিটার উচ্চতায় নিয়ে গেছে ওরা, 10 টু দি পাওয়ার 3 মিটার। প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকে দোলকটির কার্যকর দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে দোলনকাল কত হবে? তাহলে আমাদের মনে হয় এটা সবাই পারবো না আমরা। দোলনকাল হচ্ছে কার্যকর দৈর্ঘ্য 40% বৃদ্ধি করছে, তার মানে L2 হচ্ছে L প্লাস L এর 40%, অর্থাৎ 40 ডিভাইডেড বাই 100। তার মানে 140 ডিভাইডেড বাই 100 ইনটু L। L এর মান দেওয়া নাই। আচ্ছা, তাহলে এবার দোলনকাল কত হবে? দোলনকালের সূত্র আমরা দেখলাম মাত্র, T2 হচ্ছে T1 ইনটু √L2 ডিভাইডেড বাই L1। মান বসাও, L2 এর মান বসাও। T1 এর মান হচ্ছে দেওয়া আছে হচ্ছে 1.8 সেকেন্ড, আর L2 হচ্ছে 140 ডিভাইডেড বাই 100 ইনটু L ডিভাইডেড বাই L রুট। নাও কত আসে চেক করো। কত আসে চেক করো। 2.1297। 2.129 সেকেন্ড। 2.129 7। ওকে।
এটা হচ্ছে আমার গ নাম্বার উত্তর। একদম সহজ অঙ্ক, একদম নরমালি, জাস্ট সূত্র একটু মনে রাখতে হবে আর একটু বুঝে প্রশ্নটা বুঝে অঙ্কটা করতে হবে। হ্যাঁ আদিল, তুমি যেভাবে লিখছো সেভাবে লিখতে হবে, আমাকে সূত্র চেঞ্জ করতে হবে। আমরা সূত্র চেঞ্জ করতে চাচ্ছি না, আমরা একই সূত্র রেখে বারবার অঙ্ক করতে চাচ্ছি। বুঝছেন? ওকে, এবার কোশ্চেন বলছে যে উদ্দীপকের পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হবে কি? গাণিতিক মতামত দাও। কিভাবে কি করব বলো একটু। উদ্দীপকের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হবে কিনা। উদ্দীপকের চূড়ায়, চূড়ায় বলতে 712 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিটার উচ্চতায় দোলকটা কি সেকেন্ড দোলক হবে? কিভাবে করতে পারি বলো? তার পাহাড়ের উচ্চতায় দোলনকাল বের করব। হ্যাঁ, সেটা কিভাবে করব বলো? পাহাড় উচ্চতায় দোলনকালটা কিভাবে বের করব? বুদ্ধি দাও। স্যার h equals to r into t2 by t1 minus 1 ওই সূত্রে মান বসিয়ে দিব, তাহলে t2 এর মানটা চলে আসবে। গুড। হ্যাঁ, আমরা এভাবে করতে পারি। আমাদের যে সূত্র আমরা জানি, আমরা তো সূত্র শিখছি যে h is equal to হচ্ছে r into th divided by te minus 1। এখান থেকে আমরা ইজি সলভ করতে পারি। h by r plus 1 is equal to হচ্ছে th by te, অর্থাৎ th is equal to te h by r plus 1। তাহলে আমরা মান বসাই, তাহলে t হচ্ছে 1.8, মানে পৃথিবীতে দোলনকাল 1.8। h হচ্ছে 6.4 into 10 to the power 6। r এর মান সরি h এর মান হচ্ছে 712 into 10 to the power 3। r এর মান হচ্ছে 6.4 into 10 to the power 6 plus 1। কত আসে দেখো? 2.0025। আরেকবার বুঝি নেই মান, আরেকবার বলো। 2.0 স্যার 2.3 তারপর হচ্ছে 25। একজন একটু বলো প্লিজ। 2.0 মিনময় বলো 2.0 কত বললা? 2.00025। কয়টা ছিল? দুইটা? তিনটা। 25। এখন এই ধরনের প্রশ্ন করলে আসলে একটু টাফ হয়ে যায় যে আসলে আমাদের উত্তরটা কি হবে। তাহলে এখানে বলে দিবা যে দোলনকাল যেহেতু একটু বেশি, বলবে যে এটা প্রায় সেকেন্ড দোলকের নিয়ে আচরণ করবে, তাহলে আসলে প্রশ্নটা মানে রাইট আর রং দুইটার মধ্যে ঝুলে থাকবে। মানে উত্তরটা আমাদের উত্তর ঠিক আছে, কিন্তু যেহেতু সেকেন্ড দোলকের দোলনকাল এক্স্যাক্টলি 2 সেকেন্ড হতে হয়, তাহলে প্রায় 2 সেকেন্ডের কাছাকাছি, তাহলে বলবা যে এটা প্রায় সেকেন্ড দোলকের মতো আচরণ করবে, এটা প্রায় সেকেন্ড দোলকের মতো আচরণ করবে। এইভাবে কনক্লুশন টানতে হবে। কারণ কোনো প্রশ্ন থাকলে করতে পারো। চ্যাপ্টারে কিন্তু আমরা থিওরি প্রায় শেষ। আমরা নেক্সট ক্লাসে শুধুমাত্র ওই পাহাড় পৃথিবীর মধ্যে দিয়ে যদি টানেল কল্পনা করি, সেই টানেলের মধ্যে যে একটা বস্তুর গতি, সরল সন্ধিত গতি এবং তার দোলনকাল, এই জিনিসটা নির্ণয় করলে আমাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। খুব শর্ট করে আমরা করব। আর যদি আর কোনো কোশ্চেন থাকে করতে পারো। কারণ মোটামুটি চ্যাপ্টারটা একটু রিভিউ দিই আমি আজকে, একটু রিভিউ দিই। চ্যাপ্টারটা আমরা শুরু করছিলাম হচ্ছে পর্যাবৃত্ত গতি নিয়ে। পর্যাবৃত্ত গতি বিভিন্ন ধরনের, তারপর সরল সন্ধিত গতি, সরল সন্ধিত গতির আমরা ব্যবকলনের সমীকরণ করছি, সেখানে বেগ বের করছি, ত্বরণ বের করছি, সরল বেগ ত্বরণের আমরা গ্রাফ অঙ্কন করছি, স্থিতিশক্তি গতি শক্তির মোট যোগফল দেখাইছি দুই ভাবে, একটা হচ্ছে পর্যায়কালের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে সরণের উপর ডিপেন্ড করে। এগুলোর ম্যাথও আমরা করছি। এরপর আমরা করছি হচ্ছে ব্লক স্প্রিং, স্প্রিং এর আমরা সমন্বয় করছি, স্প্রিং এর দোলনকাল করছি, স্প্রিং এর গতি, সরল সহিত গতি, সেটা আমরা প্রুভ করছি।
এবারে এক্সট্রা পড়া করছি আমরা যে একটা স্প্রিং এর দুই প্রান্তে যদি দুইটা ব্লক যুক্ত থাকে তবে তা দোলনকাল কিরকম হবে রিডিউসড মাস হিসাব করে আমরা এক্সট্রা পড়া হিসাব করছি আমি সেকশনের বইয়ের হিসাবে। এরপর আমরা সরল দোলক করলাম, সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা বের করছি, সরল দোলকের সাহায্যে কোন খনির গভীরতা বের করছি। এরপর আমরা সরল দোলকের সম্পর্কে কয়েকটা বৈশিষ্ট্য পড়ছি, এর মধ্যে একটা ভর কেন্দ্রের একটা বৈশিষ্ট্য পড়ছি আমরা, যে একটা সরল দোলকের ববের মধ্যে যদি পানি ভরে দেওয়া হয় সেই পানি যদি আস্তে আস্তে পড়তে থাকে তবে দোলনকালের কি রূপ পরিবর্তন হবে এটা আমরা দেখছি। আর এরপর আমরা আজকে হচ্ছে সেকেন্ড দোলক পড়লাম, সেকেন্ড দোলক কি পরিমাণ সময় হারায়, কি পরিমাণ সময় লাভ করে, এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের মোটামুটি ওভারভিউ আমাদের। তাহলে আজকে আমাদের বাড়ির কাজ যেগুলো থাকবে, বাড়ির কাজ অনেকই দাও না, এটা খুবই হতাশাজনক। একটা জিনিস আমি খেয়াল করলাম, যারা রেগুলার ক্লাস করতা তারাই শুধু বাড়ির কাজ দাও, আর যারা ইরেগুলার আসলেই তারা ইরেগুলার, মানে এখানেও তারা ইরেগুলার, তারা হোমওয়ার্ক দিতে চাও না। এটা খুবই খারাপ একটা টেন্ডেন্সি তোমাদের মধ্যে। এখন বাসায় তো হোমওয়ার্ক দেওয়া উচিত। স্যার বলো। এই চ্যাপ্টারের এমসিকিউ ম্যাথ এগুলোতে মানে কোনো প্রবলেম থাকলে ওটা কোন ক্লাসে সলভ করা হবে, নেক্সট ক্লাসে নাকি পরের ক্লাসে? আমরা যদি নেক্সট ক্লাসে প্রবলেম থাকে নি করবা, আমরা নেক্সট ক্লাসে প্রবলেমই সলভ করব আগে, মানে থিওরিটা পড়ার পরে, মানে মোটামুটি আরো 2-3 ক্লাস লাগবে প্রবলেম। চ্যাপ্টারটা একটু লেন্দি করতেছি কারণ চ্যাপ্টারটার মধ্যে ম্যাথ অনেক প্রচুর, আর যেহেতু এখন মানে করোনার কারণে দেখা যাবে আমরা বেশি সরাসরি ম্যাথ করতে পারতেছি না, এটা একটা প্রবলেম হয়ে গেছে। না হ্যালো, আপনি একটুখানি ভিতরে ঢোকেন, জাস্ট একটু ভিতরে ঢোকে, দয়াময় দোকানটার সামনে থাকেন, দয়াময় জিজ্ঞেস করে চলবে। একটুখানি যেটা বলছিলাম যে যেহেতু সরাসরি থাকলে অনেক বেশি ম্যাথ করা যেত, এখন বেশিরভাগ ম্যাথই হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড, তোমরা কতটুকু করতে পারো। হোমওয়ার্ক হচ্ছে রাজশাহী বোর্ড 19, আর আরেকটা হচ্ছে ঢাকা বোর্ড 19। স্যার রাজশাহী বোর্ড 19 হইছে। রাজশাহী করছিলাম, ওকে থ্যাংক ইউ। রাজশাহী বোর্ড 19 করলে তো হয়ে গেছে, না লাগবে না। স্যার রাজশাহী বোর্ড তো দুইটা, হ্যাঁ, একটা কোর্স আরেকটা তো আছে। এটা করা হয় না, রাজশাহী বোর্ড 19 করা হয় নাই, এটা করছি আগে আরেকটা করছিলাম। ঢাকা বোর্ড 19 রাজশাহী বোর্ড দুইটাই বাড়ির কাছে থাকে। রাজশাহী বোর্ড 19 যেটা সেটা হচ্ছে লেকচার বই 11 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটা এই যে দেখা যাবে কিনা দেখো, এই যে এই কোশ্চেনটা দেখে নাও। কোশ্চেন ওয়াকিল একদিনও বাড়ির কাছে দেয় না, ওয়াকিল কি মনে করে কে জানে, ওয়াকিলে বলে বই নেই, ওয়াকিলে কি তপস স্যারের বইও নাই, জিনিসটা অতি হাস্যকর। ওয়াকিল আর বাকিরা অনেকেই বাড়ির কাছে দেয় না। যারা ফেসবুকে রাজশাহী বোর্ডের এটা কয় নাম্বার বইয়ে? বোর্ডেরটা হচ্ছে তোমার, রাজশাহী বোর্ডেরটা হচ্ছে তোমার 11 নম্বর কোশ্চেন।